সমরেশ মজুমদারের লেখা উপন্যাস একাকিনী। আগেই আমি প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব শুনিয়েছি, আজকে তৃতীয় পর্ব শোনাব। আমি মামনি। গ্রাম ছেড়ে আসার সময় খুব কেঁদেছিল ইতিরানী। কেঁদেছিল কারণ তার বাবা কালীচরণ সাধের ছাগল চারটেকে বিক্রি করে দিয়েছিল কসাইয়ের কাছে। একজন কসাই হেসে বলেছিল, আহা, কেঁদো না মা, এই চারটের বদলে যদি সারা জীবন তোমার আঁচলে একজনকে বেঁধে রাখতে পারো তাহলে জানবে জীবন সার্থক হয়ে গেল। নৌকোতে মায়ের পিঠে মুখ গুজে ফুপিয়ে কেঁদেছিল ইতিরানী। পাত্রের বাবা যাদের বাড়িতে তাদের পাঠিয়েছিল তারা খুব আদর যত্ন করলো। 4 বেলা পেট ভরে খাবার খাওয়ালো, ভালো পোশাক, এছাড়াও বিয়ের দিন সকাল থেকে যাবতীয় আয়োজনের ব্যবস্থা। মেয়েকে সাজানোর কাজ করলো পাত্রের বাবার লোকজন। দিনটা ঘোরের মধ্যে কেটে গেল। বেনারসি শাড়ি, জামা, হাতে গলায় গয়না, মাথায় মুকুট পরিয়ে ইতিরানীকে যখন ছাদনাতলায় নিয়ে যাওয়া হলো তখন উপস্থিত যারা ছিল তাদের চোখ জুড়িয়ে গিয়েছিল। বিয়েতে বরযাত্রী এসেছিল 800 জন। মাংস ভাত মিষ্টি খেয়েছিল তৃপ্ত হয়ে। গোপালচন্দ্র পালকে বরের বেশে চমৎকার দেখাচ্ছিল। বিয়ের পর মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন বেশিরভাগই মরা কান্না কাঁদে মাকে জড়িয়ে ধরে, কিন্তু ইতিরানী একটুও কান্নাকাটি করল না, মাকেও জড়িয়ে ধরল না। এক মাথা সিঁদুর নিয়ে সে স্বামীর পেছন পেছন শ্বশুরবাড়ির দিকে চলে গেল। কাঁদেনি পার্বতীও, বসেছিল পাথরের মূর্তির মতন। কালীচরণ তার অন্য মেয়েদের বিয়েতে আসতে বলেনি, জামাইদের নিমন্ত্রণও করেনি। অন্যের ব্যবস্থাপনায় ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে, তা ওদের দেখাতে চায়নি। বিয়ের সময় মনে হচ্ছিল নিমন্ত্রণ না করে খুব ভালো করেছে। জাঁকজমক মেয়ের গয়না পোশাক দেখে তার বিবাহিত মেয়েদের চোখ টাটাতো, বুক ভেঙে যেত। মেয়ে শ্বশুরবাড়িতে বরের সঙ্গে চলে গেলে কালীচরণ স্ত্রীকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেল। বাড়ি ফিরে তার বউ পার্বতী 2-5 মিনিট ডুকরে কাঁদল বটে, কিন্তু চোখ মুছে ফেলতে বেশি দেরি করল না। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হয়ে গেলে বড় 2 ভাইয়ের বউ এসে নতুন বউকে বলল, তুমি কপাল করে এসেছো ভাই, শ্বশুর বাড়িতে পা দিলে অথচ শাশুড়ির চোখ রাঙানি দেখতে হচ্ছে না। তা ভাই, শ্বশুর বাড়িতে শাশুড়ি নেই বলে তোমার কষ্ট হচ্ছে না তো? ইতিরানী চিবুক নিচু করে গোজ হয়ে বসেছিল। সকাল থেকে খিদের জ্বালায় পেট চোচো করছে, অথচ কেউ তাকে খেতে বলছে না, তার সামনে খাবার এনে দিচ্ছে না। মেজ বউ জিজ্ঞাসা করলো, হ্যাঁ ভাই, বরের সঙ্গে ভাব হয়েছে? যে লোকটার সঙ্গে কথাই হয়নি তার সঙ্গে ভাব হবে কি করে? উমা, তুমি বোবা নাকি, কথা বলছো না কেন? বড় বউ ঠোঁট বেঁকিয়ে জিজ্ঞাসা করলো। মেজ বউ বলল, বোবা হোক বা কালা, এখানে তো বেশি দিন তোমাকে থাকতে হচ্ছে না ভাই। শ্বশুরমশাই বলেছেন তোমাকে দায়িত্ব দেবেন তোমার বরকে স্বাবলম্বী হওয়া শেখাতে। চলো দিদি, ওকে এখন একা থাকতে দাও। অবেলায় পেট ভরে খেয়ে শরীর জুড়ে ঘুম এসেছিল। তার উপর এমন নরম বিছানায় কোনো দিন শোয়ার সুযোগও ইতিরানীর হয়নি। সেই বিছানায় শরীর এলিয়ে দিতেই তার চোখের পাতা জুড়ে গেল। সেই চোখ খুলল যখন, তখন জানলা দিয়েই ঢুকে পড়েছে জ্যোৎস্না। কিছুক্ষণ চিত হয়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসল ইতিরানী। সঙ্গে সঙ্গে চোখে পড়ল বিছানার পাশে রাখা একটা মোড়ায় বসে আছে যে লোকটা, তাকে সবাই তার বর বলেছিল। বরদের মাথায় টোপর থাকে, এর এখন সেটা নেই। ঘরে আর কেউ নেই। ইতিরানী মাথা ঘুরিয়ে চারপাশ দেখে নিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি দরকার? মেয়ে মানুষ ঘুমিয়ে থাকলে তার পাশে বসে থাকতে নেই, এই কথাটা কেউ তোমাকে শেখায়নি? দ্রুত মাথা নেড়ে না বলল নতুন বর। তারপর হেসে বলল, আমি তোমার নাম জানি,
তোমার নাম তো ইতিরানী, তাই তো? বলেই সে মাথা নাড়ল মুখে হাসি নিয়ে। বড় ভালো নাম। ইতিরানী মানে জানো? ঠোঁট বেঁকালো ইতিরানী। মানে? মানে আছে বুঝি? আমি তো জানি না। বর মাথা নাড়ল। ইতি মানে শেষ। আমি বাবা মায়ের সবচেয়ে ছোট মেয়ে, তাই আমার নাম ইতিরানী। ও তাই বলো। ইতিরানী মানে শেষ রানী। বাহ, আমার বউ যদি রানী হয় তাহলে তো আমি রাজা। গর্বিত ভঙ্গি করল নতুন বর। তুমি রাজা? পাগল, কখনো কোনো রাজাকে চোখে দেখেছ? না তো, দেখবে কি করে? আমার পোষা 4টে ছাগলের একটার নাম ছিল রাজা। আমি রাজা বলে চিৎকার করলেই সে মুখ উপরে তুলে ব্যা বলে সাড়া দিত। খুব ভালো ছিল সে। তারপরে মুখটা করুণ হয়ে গেল ইতিরানীর। জানো, আমার ওই রাজাকে যে কসাই কিনে নিয়েছে তার মনে কোনো মায়া দয়া নেই। রাজার মাংস একদিনেই বিক্রি করেছে লোকটা। আমার রাজার মাংস কুচি কুচি করে খেয়েছে লোকেরা। তারপরে আমি কি করে অন্য কাউকে রাজা বলে ডাকতে পারি বলো? মাথা নাড়ল নতুন বর। তা ঠিক, তা ঠিক। তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? ইতিরানী জিজ্ঞাসা করলো। তোমার যা ইচ্ছা। বৌদিদিরা দাদারা আমাকে ছোট বলে ডাকে। এ মা, তোমাকে সবাই ছোট করেই রাখতে চায়। না না, আমি তোমাকে বর বলে ডাকবো, হাসল ইতিরানী। বারে, কি ভালো নাম বর। খুশি হলো নতুন বর। যাকগে, তোমার কি খাওয়া হয়েছে? খাট থেকে নেমে এলো ইতিরানী, এসে দাঁড়ালো বরের সামনে। হ্যাঁ, মাথা নাড়ল এক পাশ থেকে আরেক পাশে বর। তাহলে আর কি চাই? যাও শুয়ে পড়ো। তবে শোয়ার আগে আমার জন্য কিছু খাবার এনে দাও তো। কয়েকটা মিষ্টি আর জল এনে দিলেও হবে। যাও, কড়া গলায় বলল ইতিরানী। পরের দিনই সকালে বাড়ির একজন দাসী ঘরে এসে ঘুম ভাঙালো। ঘুম ভাঙল ইতিরানীর। বড় খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল সে। দাসীর ডাকে ধড়মড়িয়ে উঠে বসল সে। দাসী নিচু গলায় বলল, বড়বাবু আপনার সঙ্গে কথা বলবেন বলে অপেক্ষা করছেন। শুধু আমার সঙ্গে? অবাক হয়ে জিজ্ঞাসা করল ইতিরানী। আমাকে তো তাই বললেন। দাসী দাঁড়িয়ে রইল। কোথায় যেতে হবে? আপনি তৈরি হয়ে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। দাসী ঘর থেকে বেরিয়ে গেল। খাট থেকে নেমেই ঘুমন্ত মানুষটাকে দেখতে পেল ইতিরানী। একেবারে কোণার দিকে লম্বা চেয়ারের হাতায় 2 পা ছড়িয়ে অঘরে ঘুমিয়ে আছে তার বর। দেখে খুব রাগ হয়ে গেল ইতিরানীর। লোকটাকে সে কাল রাতে 1 প্লেট মিষ্টি নিয়ে আসতে পাঠিয়েছিল। অপেক্ষা করতে করতে খিদের জ্বালায় বিছানার শরীর এলিয়ে দিতেই কখন যে ঘুম এসে গিয়েছিল তা বুঝতেই পারেনি। ওই মানুষটা যে কখন ঘরে ফিরে এসেছে তা সে টেরই পায়নি। যেখানে লোকটা ঘুমোচ্ছে তার পাশের টেবিলে একটা খালি প্লেট পড়ে আছে। তাহলে কি ওই প্লেটে তার জন্য মিষ্টি এনেছিল লোকটা? তাকে ঘুমোতে দেখে ফেলে না রেখে নিজেই খেয়ে নিয়েছে। খুব রাগ হলো, কিন্তু বরকে না ডেকে পাশের বাথরুমে ঢুকে মুখে হাতে জল দিয়ে দেখলো দেয়ালে আয়না ঝুলছে। সেই বড় আয়নায় নিজের মুখ দেখল ইতিরানী। তাদের বাড়িতে যে আয়না আছে তাতে মুখ দেখলে তো এরকম দেখায় না। এখন বেশ বউ বউ দেখাচ্ছে তাকে। ঘরে ফিরে এসে শ্বশুরমশাইয়ের দেওয়া সুটকেস খুলে শাড়ি জামা বের করে আবার বাথরুমে ঢুকলো ইতিরানী। তারপর নিজেকে সাজিয়ে নিয়ে ঘরের বাইরে আসতেই দাসী জিজ্ঞাসা করলো, আপনি কি দাদাবাবুকে ডেকেছেন? কেন? ডাকবো কেন? জিজ্ঞাসা করলো ইতিরানী। না না, এমনি বলছি। চলুন। দাসী এগিয়ে গেল। বাড়ির ভিতরে বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছিল সনাতন। দাসীর সঙ্গে নতুন বউকে দেখতে পেয়ে বলল, এত দেরি হলো কেন? তোমাকে তো অনেকক্ষণ আগে পাঠিয়েছিলাম। বৌমনির ঘুম ভাঙতে দেরি হলো, দাসী বলল। ঠিক আছে, তুমি যাও। হাত নেড়ে দাসীকে সামনের থেকে সরিয়ে সনাতন জিজ্ঞাসা করলো, সে কোথায়? ইতিরানী মাথা নাড়ল। আমি তো এখানকার কাউকে চিনি না। আশ্চর্য, সোজা হয়ে বসলো সনাতন। যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তাকে তুমি চেনো না? আমার সঙ্গে ইয়ার্কি মারছো?
শ্বশুরের সঙ্গে ইয়ার্কি? ও মা, তাই বলুন। সে কোথায় জিজ্ঞাসা করলে বুঝবো কি করে? তার নাম যে সে, তা তো আমি জানতাম না, বলল ইতিরানী। আমাদের ওখানে কোনো ছেলের নাম সে আছে বলে তো শুনিনি। হ্যাঁ, যা জিজ্ঞাসা করছিলেন, হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে সে। ওই মেয়েটা আমাকে অত ডাকাডাকি করলো, কিন্তু তাও সে শুনতেই পেল না। আমি জানতাম না। খাবার আনতে বলেছিলাম, কিন্তু নিয়ে আসতে এত লেট করেছিল যে জেগে থাকতে পারিনি, নইলে ওকে আমি এ ঘরে ঘুমোতেই দিতাম না। ঘুমোতে দিতাম ভেবেছেন? না না, এক খাটে নয়, দূরে চেয়ারে শুয়ে সে ঘুমোচ্ছে। আমাদের বাড়ি হলে ওভাবে শুতে পারতো? বেশ ঝাঁঝিয়ে প্রশ্ন করলো ইতিরানী। মুখ দেখে মনে হলো প্রশ্ন করে খুশিই হলো। পুত্রবধূর কথা অবাক হয়ে শুনছিল সনাতন। তার মনে হলো এই মেয়ে নরম ধাতুতে গড়া নয়। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে মন দিয়ে একটা সিগারেট ধরিয়ে লম্বা ধোঁয়া টেনে চোখ বন্ধ করে সেটা বার করে বলল, শোনো, আমার ওই ছোট ছেলে যাকে তুমি সে বললে, তার সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে, বুঝলে? দায়িত্ব? কীরকম দায়িত্ব? চোখ ছোট করলো ইতিরানী। সংসারের আর 5টা পুরুষের মতন যাতে স্বাভাবিক হয়ে থাকতে পারে, তার জন্য যা যা করা উচিত তাই তোমার করা উচিত। ইতিরানী মুখ খুলতে গিয়েও সামলে নিল। তার ইচ্ছে করছিল শ্বশুরকে জিজ্ঞাসা করলে হয়, এতদিন আপনি কি করছিলেন? নিজের ছেলেকে স্বাভাবিক মানুষের মতন মানুষ করেননি কেন? কিন্তু মায়ের কথা মনে পড়ে গেল। মা বলেছিল, 2 কান খুলে সবাই যা বলছে তাই শুনবি, কিন্তু নিতান্ত বাধ্য না হওয়া পর্যন্ত মুখ খুলবি না, তাতে শান্তি পাবি। সনাতন ফের সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, শোনো, আমি ঠিক করেছি আমার 3 ছেলেকে আলাদা 3 বাড়িতে থাকতে হবে। অবশ্য সেই 3টে বাড়ি আমিই তাদের দেব। প্রথম 6 মাসে খাবারের যাতে অভাব না হয় সেই ব্যবস্থা আমিই করে দেব। কিন্তু তারপর থেকে আরেকটি পয়সাও কেউ পাবে না। নিজেরা রোজগার করবে, তাই দিয়ে খাওয়া দাওয়া করবে। বড় ছেলে মেজ ছেলে আমার অবাধ্য হয়নি। আমি আমার সম্পত্তিকে 4 ভাগ করে 2 ভাগ বড় 2 ছেলেকে দিয়ে দিচ্ছি। আর তারা যে কাজ করতে অভ্যস্ত সেই কাজ করে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করবে। যেহেতু তোমার স্বামীর কোনো কাজে মন নেই, আগ্রহ নেই, তাই তার অংশকে জীবন ধারণের উপযোগী করার দায়িত্ব তোমাকেই নিতে হবে, বুঝতে পারলে? মাথা নাড়ল ইতিরানী। আগে না। তোমাকে দেখে তো মনে হয়নি আমার ছোট ছেলের মাথার মতন গোবর ঠাসা আছে। যাকগে, তোমার স্বামীকে মানুষ করে নিতে হবে, সেই দায়িত্ব তোমার। হ্যাঁ, আজকের দিনটা এখানেই থাকো, কাল সকালে আমার লোক তোমাদের যেখানে পৌঁছে দেবে সেখানেই পাকাপাকি থাকতে হবে। ও হ্যাঁ, কোনো দিন নিজে মাঠে গিয়ে চাষ করেছো? কখনো না। ওই ছাগল চড়ানো ছাড়া কোনো কাজ শেখোনি? আগে না। ঠিক আছে, জলে পড়লে মানুষ সাঁতারের জন্যে হাত পা ছোড়ে, তাই করবে। খুব বিপদে না পড়লে আমার সাহায্য চাইবে না, যাও। সনাতন হাত নেড়ে ইতিরানীকে ভেতরে যেতে বলল। ঘরে ফিরে এলো ইতিরানী। আড়ালে দাঁড়িয়েছিল দাসী। সামনে এসে বলল, কি খাবে বলো? চিড়ে না মুড়ি? আমার খুব খিদে পেয়েছে। কাল রাত থেকে বাড়ির নতুন বউ যে না খেয়ে আছে, তাই এই বাড়ির কেউ কি খেয়াল করেছে? ও বুঝেছি। দাসী দ্রুত বিদায় নিল। বড় বড় পা ফেলে যে খাটে রাতে শুয়েছিল সেই খাটে এসে বসলো ইতিরানী। ওই শ্বশুর লোকটাকে তার খুব তেদড় বলেই মনে হয়েছে। কীরকম ক্যাটক্যাট করে কথা বলছিল। এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যেতে হবে বলল। দুবেলা খেতে পেলে আর মাথার উপর কেউ লাঠি না ঘোরাবার থাকলে সেই জায়গায় যেতে কোনো অসুবিধে নেই তার। মুখ ঘোরাতেই লোকটাকে দেখতে পেল ইতিরানী। এখনও ভোস ভোস করে ঘুমোচ্ছে। ওই লোকটা তার বর। শ্বশুর যা বললো তাতে স্পষ্ট এই লোকটা এখনও মানুষ হয়নি। তার উপর দায়িত্ব লোকটাকে মানুষ করে নেওয়ার। কাজটা সে কখনো করেনি, তা অনেক কাজই তো জীবনে প্রথমবার করতে হয়। সে কি এর আগে কখনো বিয়ে করেছিল? করেনি। সেটা তো করে ফেললো। তাহলে ওই লোকটা যে নাকি তার স্বামী, ওকে মানুষ করে নিতে হবে। ইতিরানী গলা তুলে
ডাকলো, এই যে শুনছো, কানে ঢুকছে? কানে যে ঢুকলো না তা বোঝাই গেল। বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে লোকটার কানের কাছে মুখ এনে চেঁচিয়ে উঠল সে, শুনতে পাচ্ছ? ধড়মড়িয়ে উঠে বসে ডান হাতে কান চেপে ধরে আতঙ্কিত চোখে তাকালো বর। সে যে কথা বলতে পারছে না তার ঠোঁট নাড়ায় স্পষ্ট হলো। এত ঘুম কিসের? পুরুষ মানুষের এত ঘুম ভালো নয়, বুঝলে? বেশ জোরে ধমকের মেজাজে কথাগুলো বলল ইতিরানী। আমি আমি আর ঘুমোবো না, দুপাশে মাথা নাড়তে লাগলো বর। না ঘুমোলেই ভালো, যাও মুখটুক ধুয়ে নাও। কথাগুলো কানে যাওয়া মাত্রই উঠে দাঁড়ালো বর, তারপর দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ইতিরানী অবাক হয়ে দেখল, ঘরের যে দরজা দিয়ে সে স্নান ঘরে গিয়ে পরিষ্কার হয়েছিল, বর সেই ঘরে না গিয়ে বাইরে চলে গেল। একলা ঘরে কতক বসে থাকা যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাইরে বেরিয়ে দাসীকে ডাকবে বলে পা বাড়াতেই দাসী ঘরে ঢুকলো, থালা হাতে নিয়ে। তাতে ফেনা ভাতের সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা রয়েছে। টেবিলে থালা রেখে দাসী বলল, খাও, আমি জল এনে দিচ্ছি। খুব ভালো, কিন্তু হ্যাঁ বলো, সে খাবে তো? মানে আমার বরের খাবার কোথায়? দাসীর মুখে হাসি ছড়ালো, বাবা, এর মধ্যেই এত! সে তো কাল রাতে তোমার জন্য মিষ্টি নিয়ে এসে নিজেই খেয়ে নিল। চিন্তা করতে হবে না, সে এখন রান্নাঘরে পিঁড়ি পেতে বসে গিয়েছে, তুমি খেয়ে নাও। পেট ভরল, শরীরও শান্ত হলো। মুখ ধুয়ে এসে জল খেতে না খেতেই বড় বউ, মেজ বউ, দুই বউ ঘরে ঢুকলো। বড় বউ বলল, এই বাড়ির নিয়ম জানো তো? বিয়ের আগে কেউ বলে দেয়নি। ঠোঁট টিপে মাথা নেড়ে বুঝিয়ে দিল ইতিরানী। কেউ কিচ্ছু বলেনি। সঙ্গে সঙ্গে মেজ বউ খিলখিলিয়ে হেসে বড় বউয়ের গায়ে যেন ঢলে পড়ল। ও মা, কি সর্বনাশ! ও দিদি, তুমি বলে দাও। না, আমি কেন, তুই বল। ও মা, তুমি বড়, তুমিই বলো। বেশ, এই যে ছোট, এই বাড়ির নিয়ম হলো বিয়ের 10 মাসের মধ্যে বউকে মা হতে হবে। তোমার হাতে বেশি সময় নেই ভাই। বড় বউ কথাগুলো বলে বেশ জোরে জোরে হেসে উঠতেই মেজ বউ তার সঙ্গে যোগ দিল। এই সময় নতুন বর দরজায় এসে দাঁড়ালো। তাকে দেখে বড় বউ হাসি থামিয়ে বলল, এই যে এসে গেছে বেটা ছেলে বলে কথা। কোনো কাজ জানা না থাকলেও এই কাজটা যে জানে না তা তুমি ভেবো না। চলি। শেষ কথাটা ইতিরানীর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে বড় বউ মেজ বউকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের চলে যেতে দেখে অবাক হয়ে একটু ভেবে কিছু বুঝতে না পেরে বড় জিজ্ঞাসা করলো, কি বলে গেল? দাসী দূরে দাঁড়িয়েছিল, শোনা মাত্র কপাল চাপড়াতে চাপড়াতে দৌড় লাগালো। তার চলে যাওয়া দেখে ডান হাত ঘোরালো বর। চলে গেল? তুমি এখন কি করবে? কি করব মানে? অবাক হলো ইতিরানী। আমার ঘুম পাচ্ছে, ভাত খেলেই আমার ঘুম পায়, আমি একটু ঘুমোই। তুমি কি পাগল? সারা রাত ঘুমিয়ে একটু আগে উঠেছো, আবার এখন ঘুমোতে চাইছো? তুমি কি সারাদিন এরকম ঘুমিয়েই কাটাও? কি করব, আমার তো কোনো কাজ নেই। সবাই বলেছে বিয়ের পর আমাকে অনেক কাজ করতে হবে, সেই ভয়ে আমি বিয়েই করতে রাজি হইনি। কিন্তু বাবার ভয়ে বিয়ে না করেও কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমি ঘুমোবো না, তুমি আমাকে এমন কাজ দাও যা করলে আর ঘুম আসবে না, হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে বলল বর। কি বলবে বুঝতে পারছিল না ইতিরানী। সে মাথা নেড়ে জিজ্ঞাসা করলো, অন্যদিন এই সময় তুমি কি করো? বসে থাকি, শুয়ে থাকি, আর শুলেই ঘুম পেয়ে যায়। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, ঝাঁঝিয়ে উঠল ইতিরানী। ওহ, তুমি কি ভালো! তাহলে কাল যেখানে শুয়েছিলাম সেখানেই আজ শুয়ে পড়ি, জয় মা দুর্গা। বর ইজি চেয়ারে পা ছড়িয়ে শুয়ে পড়তেই তার দু চোখ বন্ধ হয়ে গেল। ইতিরানী গেল জানালার ধারে। রোদ উঠেছে চড়চড়িয়ে, লোকজন খুব কম সংখ্যায় বাইরে বেরিয়েছে। তার এখন কোনো কাজ করার নেই, এরা তাকে কোনো কাজ করতে বলেনি। ওই যে মানুষটা যার সঙ্গে তার বিয়ে হয়েছে, সকাল না ফুরোতেই ভুস করে ঘুমোচ্ছে। নদীটা শীতের সময় কোনো রকমে বেঁচে থাকে। নৌকো এপার থেকে ওপার যায় অনেক ঘুরে ঘুরে, সেখানে চলার মতন, যেখানে চলার মতন জল খুঁজে পায় সেটা ব্যবহার করে। তবে আষাঢ় ফুরোবার আগেই মেঘ জমে আকাশে, আর শ্রাবণেই নদী ভরাট হয়। তখন এই নদীকে মহারানীর মতন দেখায়। সেই নদীর গায়ে যে জমি, তাতে চাষ করা হয় না, কারণ করা যায় না। তারপর বেশ কয়েক